টিউটোরিয়াল হাত চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগবে তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলো পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মধ্যে তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই অধ্যায়টি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা শুরু করব। এই অধ্যায় থেকে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অনেকগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, যার মধ্যে অন্যতম হল ভিয়েনা সম্মেলন সংগঠিত হয়েছিল, তার উদ্দেশ্য এবং গুরুত্ব কি ছিল। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো নেশন বা জাতি বলতে কি বোঝায়। প্রাচীন রোমান সাম্রাজ্যের সময়ে ল্যাটিন ভাষায় যে শব্দটি প্রচলিত ছিল সেটি হলো নেশন। এই নেশন শব্দের অর্থ ছিল গোষ্ঠী বা জাতি। তবে সাধারণভাবে এই জাতি বলতে বোঝায় একটি নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডে বসবাসকারী মানব গোষ্ঠীকে, যাদের নিজস্ব একটি সাধারণ সংস্কৃতি, ইতিহাস এবং ভাষা আছে। অষ্টাদশ শতকের শেষ দিক থেকে শুরু করে 19 শতকের প্রথমার্ধে এসে এই জাতি শব্দটি ক্রমশ রাজনৈতিক পরিচয় পেতে শুরু করেছিল। একই রকম ভাবে রাষ্ট্র বা স্টেট বলতে বোঝাতো একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী এক বৃহৎ মানব সমাজ বা জনগোষ্ঠী, যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে বা প্রায় মুক্ত ছিল এবং যাদের একটি সুসংগঠিত সরকার ছিল, যে সরকারের প্রতি জনগণ আনুগত্য প্রদর্শন করে থাকত। ইটালির বিখ্যাত পণ্ডিত নিকোলো ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, সেখানে প্রথম এই রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন। তাই এই জাতি এবং রাষ্ট্র, এই জাতি এবং রাষ্ট্রকে এক কথায় বলা যায় একই সংস্কৃতি এবং একই ভাষার মানুষরা যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে স্বাধীন ও সার্বভৌম ক্ষমতা নিয়ে বসবাস করে, তখন তাদের বলা হয় জাতি রাষ্ট্র। এই জাতি রাষ্ট্রের ধারণা ইউরোপে 16 শতাব্দী থেকে বিকশিত হলেও 1860 খ্রিস্টাব্দের আগে এই জাতি এবং রাষ্ট্রের সংখ্যা ছিল মাত্র দুটি, আর সেগুলি হলো ইংল্যান্ড এবং ফ্রান্স। তবে 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লবের পরে জাতীয়তাবাদ যে জাগ্রত হয়েছিল, তা জাতি এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সহায়কের কাজ করেছিল। আর এইখান থেকে উৎপত্তি হয়েছিল জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ হলো একটি মানসিক ধারণা বা অনুভূতি বা ভাবগত ধারণা। কোনো জনসমাজের যখন প্রত্যেক সদস্য প্রত্যেকের সুখ দুঃখ, মান অপমান, ন্যায় অন্যায়ের সমান অংশীদার বলে নিজেদেরকে মনে করতে শুরু করে, তখনই জাতীয়তাবোধের জন্ম হয়ে থাকে। আর এই জাতীয়তাবোধের সঙ্গে যখন দেশপ্রেম মিশে যায়, তখনই সৃষ্টি হয় জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের। ইউরোপে জাতীয়তাবাদের বিকাশে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের সাম্রাজ্যের অগ্রগণ্য ভূমিকা ছিল। এই জাতীয়তাবাদকে আবার দুভাগে ভাগ করা যায়, সেগুলি হলো আদর্শ জাতীয়তাবাদ এবং বিকৃতি জাতীয়তাবাদ। আদর্শ জাতীয়তাবাদের মূল কথাই ছিল নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। আর বিকৃতি জাতীয়তাবাদ বলতে বোঝাতো সংকীর্ণ জাতীয়তাবাদ, যেখানে নিজের জাতিকে শ্রেষ্ঠ ও অন্য জাতিকে ঘৃণ্য বলে মনে করা হতো। বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিকৃতি জাতীয়তাবাদকে
পৈশাচিক পাপ বলে উল্লেখ করেছিলেন। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ নৈবেদ্যে এই বিকৃত জাতিবাদ সম্পর্কে লেখা লিখেছিলেন। তবে ফরাসি সম্রাট নেপোলিয়ান 1813 খ্রিস্টাব্দের অক্টোবরে জার্মানির লিপজিকের যুদ্ধে যখন পরাজিত হয়েছিলেন, এই পরাজিত হওয়ার পর শেষ পর্যন্ত 1814 খ্রিস্টাব্দের 6 এপ্রিল মিত্র জোটের সঙ্গে ফন্টেনব্লু সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। এই ফন্টেনব্লু সন্ধি অনুসারে নেপোলিয়ান ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন এবং নেপোলিয়ানকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়েছিল। আর এই সময়ে অর্থাৎ 1814 খ্রিস্টাব্দের মে মাসে মিত্রপক্ষ এবং ফরাসি প্রতিনিধিদের মধ্যে প্যারিসের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধির শর্ত অনুসারে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন বুর্ববংশীয় সম্রাট ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই। তাই এর পরবর্তীকালে অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে বিখ্যাত চুক্তি অর্থাৎ ভিয়েনা চুক্তি যে স্বাক্ষরিত হয়েছিল, সেটা প্রকৃতপক্ষে আগের অন্য কতগুলি চুক্তির সামগ্রিক নথিভুক্তকরণ বলে উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ এই ভিয়েনা চুক্তির আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি বলে দিচ্ছি। 1814 খ্রিস্টাব্দে সংগঠিত সুমের চুক্তি, 1814 খ্রিস্টাব্দের মে মাসে সংগঠিত প্রথম প্যারিসের চুক্তি। এই সুমের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1814 খ্রিস্টাব্দের মার্চ মাসে, আর 1815 খ্রিস্টাব্দের নভেম্বরে স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় প্যারিসের চুক্তি। এরপরে 1814-15 খ্রিস্টাব্দে আহ্বান করা হয়েছিল ভিয়েনা সম্মেলনে। এই ভিয়েনা ছিল ইউরোপের এক বিখ্যাত দেশ অস্ট্রিয়া তার রাজধানী। ফরাসি সম্রাট নেপোলিয়ানের পতন হয়ে যাওয়ার পর ইউরোপীয় শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এক সম্মেলনে একত্রিত হয়েছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্যই ছিল নেপোলিয়ানের পতন হয়ে যাওয়ার পর যে সমস্ত সমস্যার উদ্ভাবন হয়েছিল সেগুলির সমাধান করা, ইউরোপীয় বিভিন্ন দেশের সীমানাগুলিকে পুনরায় বিন্যাস ঘটানো, ইউরোপের রাজ্যগুলিকে পুনরায় গঠন করা। এই ভিয়েনা সম্মেলন চলাকালীন ফরাসি সম্রাট নেপোলিয়ান হঠাৎ করেই এলবা দ্বীপ থেকে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ ফ্রান্সে চলে এসেছিলেন এবং তারপর নেপোলিয়ান ফ্রান্সে 100 দিন রাজত্ব করেছিলেন। আর সেই সময়কালটি ছিল 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন। এই সময় ইউরোপীয় শক্তিবর্গ ভিয়েনা সম্মেলনকে স্থগিত করে দিয়ে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। অবশেষে 1815 খ্রিস্টাব্দের 18 জুন ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হয়ে যাওয়ার পর সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসিত করা হয়েছিল এবং ভিয়েনা সম্মেলনের কাজকর্ম পুনরায় শুরু করা হয়েছিল। এই ভিয়েনা সম্মেলনের প্রধান শক্তি ছিল 4টি, যাদেরকে বলা হতো বিগ ফোর। এই বিগ ফোরের মধ্যে ছিল অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড এবং প্রাসিয়া। অস্ট্রিয়ার শাসকের নাম ছিল প্রথম ফ্রান্সিস, রাশিয়ার শাসকের নাম ছিল তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম এবং রাশিয়ার শাসকের নাম ছিল জার প্রথম আলেকজান্ডার। তবে এই ভিয়েনা সম্মেলনে যে সমস্ত কূটনীতিবিদরা যোগদান করেছিলেন, তাদের মধ্যে অস্ট্রিয়ার থেকে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ, ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি এবং ডিউক অফ ওয়েলিংটন। রাশিয়ার থেকে ছিলেন প্রাসিয়ার মন্ত্রী হার্ডেনবার্গ, রাশিয়া থেকে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেসেলরোড এবং ফ্রান্স থেকে ছিলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তালেরা বা টেলির্যান্ড। আজকে আমি তোমাদের এই কূটনীতিবিদ পর্যন্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরের দিন এই ভিয়েনা সম্মেলন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে,
কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।